যা পিসিমণির এসআইআর নিয়ে এত ব্যথা বেদনা কেউ বুঝছে না, কেউ শুনছে না পিসিমণির এই বুক চুপ চাপড়ে কান্না। তিনি যে বলছেন যে এই এসআইআর যদি আটকানো না যায়, যদি এই ভুয়ো ভোটার, জালি ভোটার, মৃত ভোটারগুলোকে না রাখা যায়, তাহলে তাহলে 2026 আমি লড়াইয়ের জায়গায় থাকবো কি করে? কেউ তো তার এই রাজ্যে কথা শুনছেই না। কমিশন তার চিঠি মোটামুটি ডাস্টবিনে ফেলে দিচ্ছে। শেষ ভরসা ছিল সুপ্রিম কোর্ট, সেখানে গিয়েও আজকে কান্নাকাটি করেছিলেন। কিন্তু সুপ্রিম কোর্ট সেসব কান্নাকাটি শুনে বলছে, ভাই এত কাঁদিস না, যা বাড়িতে গিয়ে কাঁদ, 7 দিন সময় দিচ্ছি, তারপর দেখবো ভেবে কিছু করা যায় কিনা। আলটিমেটলি এখানে করার কোনো রকম কোনো জায়গা নেই। আর যত এরকম হচ্ছে তত তত দিদিমণি কিন্তু টেনশনে পড়ে যাচ্ছেন। আজকে আমাদের সকলেরই নজর ছিল মহামান্য সুপ্রিম কোর্টের দিকে, কেননা আপনারা জানেন সেখানে ইডির করা মামলা, এই আইপ্যাক কাণ্ড নিয়ে কি হতে চলেছে সেই নিয়ে সকলেরই নজর ছিল, সেই নিয়ে প্রতিবেদন আপনাদের সামনে নিয়ে এসেছি। কিন্তু তার পাশাপাশি এসআইআর নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস মামলা করেছিল, এবং সেই মামলাতে সুপ্রিম কোর্ট বলল, ভাই এখন এসব শুনে সময় নষ্ট করার মতো সময় নেই। ঠিক আছে, কতক্ষণ সময় লাগবে এর উত্তর দিতে? কমিশন বলছে আমাদের 2 সপ্তাহ সময় লাগবে। বলে 2 সপ্তাহ না, এক কাজ করো, 1 সপ্তাহ দাও, আবার সামনে সোমবার এসো, দেখবো ভেবে কিছু করা টরা যায় কিনা, কি তোমাদের বক্তব্য সেসব শুনবো। আসলে দিদিমণি গিয়েছিলেন, এখানে এত তো চিৎকার চেঁচামেচি করছেন। সুপ্রিম কোর্টে 3টে কোয়েশ্চেন তিনি রেখেছিলেন কমিশনের জন্য। কি 3টে কোয়েশ্চেন? নাম্বার 1, এই যে বিভিন্ন নির্দেশিকা কমিশনের তরফ থেকে দেওয়া হচ্ছে, সেটা হোয়াটসঅ্যাপে কেন দেওয়া হচ্ছে? সেই সেই যে নির্দেশিকা, সেগুলোর ক্ষেত্রে কেন ওই পেপার করে অনেক কিছু কাজকর্ম করে তারপর দেওয়া হচ্ছে না? তাদের একটু সময় লাগবে, আমি একটু গুবিবাজি করার চান্স পাবো, এরকম একটা ভাবমূর্তি ছিল। সেকেন্ড যেটা হচ্ছে যে কমিশন এখন বলছে আমরা লজিক্যাল ডিসক্রিপেন্সি খুঁজছি। লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে কি? মানে যেটার মধ্যে লজিকের অভাব রয়েছে। মানে ধরুন, কেউ একজন বাবা, তার সঙ্গে ছেলের বয়সের ডিফারেন্স 15 বছরের কম। কেউ একজন দাদু, তার সঙ্গে নাতির বয়সের ফারাক 40 বছরের কম। কোনো একটা পরিবার দেখা যাচ্ছে 6টা 8টা 10টা 12টা 15টা করে সন্তান, 100টা করে সন্তান। কোনো একটা পরিবার দেখা যাচ্ছে এক ভাই থাকে শিলিগুড়িতে, আরেক ভাই থাকে বাঁকুড়াতে, আরেক ভাই থাকে আলিপুরদুয়ারে। এইরকম একটা জায়গা রয়েছে, এরকম পরিবার স্ক্যাটার কি করে হয়ে রয়েছে। আবার বাবা থাকে শিলিগুড়িতে, ছেলে থাকে সোনারপুরে। এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই শব্দবন্ধটা কেন ব্যবহার করা হচ্ছে? এবং 3 নম্বর যে জায়গাটা ছিল, যেটা দিদিমণির পিসিমণির আক্ষেপের জায়গা, সেটা হচ্ছে কমিশন যে কাজটা করছে তারা সায়েন্টিফিক্যালি করতেই পারছে না, অবৈজ্ঞানিকভাবে কাজ করছে। সুতরাং এগুলো বন্ধ করে দেওয়া উচিত। তো এইসব যখন পিসির বাড়ির আবদার মহামান্য সুপ্রিম কোর্টের সামনে হয়েছে, তখন মহামান্য সুপ্রিম কোর্ট কমিশনের আইনজীবীকে জিজ্ঞেস করেছে যে কী ব্যাপার, এত কান্নাকাটি করছে কেন? তো যখনই কান্নাকাটি করছেন তখন বলছে যে ঠিক আছে, আমরা এর জবাব দিয়ে দেবো, হলফনামা আকারেই এর জবাব দিয়ে দেবো। তো কতদিন সময় লাগবে তোমাদের? বলছে 2 সপ্তাহ মতো সময় লাগবে। তখন মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছেন যে দেখো, 2 সপ্তাহ নয়, এক কাজ করো, 1 সপ্তাহ সময় নাও, সামনের সোমবারের মধ্যে তোমাদের ব্যাপার যা আছে সব লিখিত আকারে দিয়ে দাও। এবার কেন বলছি যে সুপ্রিম কোর্ট কোনো কথা শুনলো না, প্যাক করে বাড়ি পাঠিয়ে দিল? যদি এই ব্যাপারগুলোর মধ্যে সত্যিই কোনো আর্জেন্সি থাকতো, মহামান্য সুপ্রিম কোর্ট কি বলতো? বলতো যে আগামীকালই আবার হিয়ারিং করব, তোমরা ওই লিখিত লিখিত না, এক্ষুনি মৌখিক আমাদের জবাব দাও। সেসব কোনো কিছু করেছে না? করেনি। আমরা ওই বাড়িতে অনেক সময় দেখি না, রতলু বাচ্চা থাকে, যে কোনো বিষয়ে প্যাঁ 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 করে কেঁদে যাচ্ছে, তো তাদের শান্ত করার জন্য আমরা কি বলি, একটু টাইম ফ্রেম নিয়ে নিই। আচ্ছা ঠিক আছে, তোর ব্যাপারটা দেখছি, তুই একটু চুপ করে বস, 2 ঘন্টা বাদে আমি তোর ব্যাপারটা দেখছি। তো এখানেও মহামান্য সুপ্রিম কোর্ট অনেকটা সেই জায়গা করেছে, যে এত কান্নাকাটি করছে পিসিমণি, আচ্ছা ঠিক আছে চলো 1 সপ্তাহ বাদে আবার ব্যাপারটা একটু দেখবো, কিছু আছে কিনা এর মধ্যে। কিন্তু আলটিমেটলি তার মধ্যে যদি আর্জেন্সি থাকতো, তাহলে তো সেটা একদম ইমিডিয়েট বেসিসে হিয়ারিং হতো। সেই সব কোনো রকম কিছু হচ্ছে না। তো সেই দিকে যখন কোনো রকম পাত্তা পেলেন না, পিসিমণি তখন কি করলেন? পিসিমণি তখন কমিশনকে আবার চিঠি লিখলেন। আগের চিঠিতেই তিনি লিখেছিলেন যে ভাই, আমার কথা তো তোমরা শুনবে না, আমার চিঠি তো পড়বে না, কোনো উত্তর দেবে না, তাও আমার দেওয়ার কর্তব্য দিচ্ছি। তো আজকেও তিনি আবার একটা চিঠি দিয়েছেন, 5 নম্বর চিঠি হয়ে গেল এই নিয়ে। আর কমিশন কি করবে? কমিশন জানে, তবে তাদের ভাবগতিক দেখে মনে হচ্ছে এই চিঠিটা পাওয়ার পর এরকম করে নিয়ে ডাস্টবিনে টুক করে ফেলে দিয়েছে। দেখ, ও কিসব ফালতু জিনিস পাঠায় শুধু। তবে এইসব চিঠি ফিটি পাঠালে কিন্তু দিদিমণি খুব মুশকিলে পড়ে যায়। আবার ওই একই জিনিস বলছে যে নথিপতি দেওয়া হচ্ছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি হচ্ছে, সেই সব নিয়ে তোমরা অফিসিয়ালি নোটিফিকেশান দিচ্ছ না, এইসব অনেক কিছু ভুলভাল বলেছে। কমিশন খুব একটা পাত্তা দেয়নি। কিন্তু মুশকিল যেটা হচ্ছে, যতবার কমিশনকে দিদিমণি চিঠি দিচ্ছেন না, ততবার কমিশন একটার পর একটা শক্তিশাল ছাড়ছে। এবারে কমিশন তো শক্তিশাল ছেড়েছেই, কিন্তু তার আগে বিএলও, যাদের দিয়ে দিদিমণি পুরো ব্যাপারটা ঘেঁটে দেওয়ার চেষ্টা করেছিলেন, তোলামুলি বিএলও নয়, এরা সত্যিকারের বিএলও, সেই বিএলও সংস্থা, বিএলওদের যে অর্গানাইজেশন রয়েছে, দিদিমণিকে কার্যত ধুনে দিয়েছেন।
বলছেন আপনি দ্বিচারিতা করছেন, আপনি কুম্ভীরাশ্রু এখানে বইয়ে দিচ্ছেন, আপনি কাজের কাজ কিছু করছেন না। একদিকে কমিশনকে বলছেন বিএলওদের মৃত্যু হচ্ছে, বিএলওরা খুব অসুবিধার মধ্যে রয়েছে, এইসব কথাবার্তা, গাল ভরা কথাবার্তা আপনি বলছেন, কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এই নিয়ে পদক্ষেপ কি হয়েছে যে বিএলওরা সত্যিই মারা গেছে বা যাদের শারীরিকভাবে অসুস্থতা হয়ে গেছে, রাজ্য সরকারের কোনো স্টেপ তো দেখছি না। এমনকি রাজ্য সরকারের কোনো স্টেপ দেখছি না ইলেকশন কমিশনের প্রতি, যে ইলেকশন কমিশনকে দিয়ে এদেরকে দিয়ে কিছু করানো যাবে। তাহলে আপনি তো পুরোপুরি এটা আমরা ভোটের বাজার করার জন্য, গরম করার জন্য বলছেন, দ্বিচারিতা করছেন। একদম ধুয়ে দিয়েছে আজকে বিএলওদের যে অর্গানাইজেশন রয়েছে তারা। অন্যদিকে যে শক্তিশালের কথা বলছিলাম, সেই শক্তিশালটাও টুক করে ছেড়ে দিয়েছে নির্বাচন কমিশন। আজকে যে যখনই চিঠি গেছে নির্বাচন কমিশন সেই চিঠির কোনো উত্তর দেয়নি, কিন্তু আজকে সন্ধ্যেবেলাতেই খবর চলে এসছে। আপনারা জানেন যে এই যে হিয়ারিং প্রসেসটা চলছে, সেই হিয়ারিং প্রসেসের জন্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এখানে মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ করা হচ্ছে। ইতিমধ্যেই প্রায় 3,500 4,500 মতো সেখানে কাজ করছেন মাইক্রো অবজারভার। আরও 2,000 এখানে নিয়োগ করা হচ্ছে, এবং তারা সকলেই আবারও কেন্দ্রীয় সরকারি কর্মচারী। অর্থাৎ দিদিমণির অস্বস্তি যেখানে, কমিশন ঠিক সেই কাজটাই করছে। কেননা কমিশনও খুব ভালো করে জানে যে দিদিমণি অ্যাকচুয়ালি এসআইআর প্রসেসটা কীভাবে ঘাঁটতে চাইছেন, এবং পশ্চিমবঙ্গে স্বচ্ছ ভোটার তালিকা করতে গেলে এই দিদিমণির যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে ব্লক করে দিয়ে তাদেরকে আসল কাজটা করতে হবে, সেই কাজটাই তারা করে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আরও 2,000 এই মাইক্রো অবজারভার নিয়োগ করার প্রয়োজন হয়ে পড়লো কেন? দেখুন, কমিশন সূত্রে যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে টোটাল যে ডেটা রয়েছে, এই টোটাল হিয়ারিং প্রসিডিওরের মধ্যে 1,26,00,000 মানুষকে ডাকা হবে, 1,26,00,000। কিন্তু ইতিমধ্যেই প্রায় 2 সপ্তাহ মতো হিয়ারিংয়ের কাজ শুরু হয়ে গেছে, 2 সপ্তাহের একটু বেশি। তো সেই 2 সপ্তাহের মোটামুটি যা স্ট্যাটস পাওয়া যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে এই 1,26,00,000 মধ্যে মাত্র এই 34 লক্ষ বা 36 লক্ষ মতো হিয়ারিং হয়েছে। অর্থাৎ এখনও ওই 7ই ফেব্রুয়ারি তো এটা লাস্ট হিয়ারিং হবে, তো মোটামুটি 3-4 সপ্তাহ মতো বাকি সময় রয়েছে। তো সেই সময়টার মধ্যে কিন্তু প্রায় 90 লক্ষ হিয়ারিং কমপ্লিট করাতে হবে। আর তাই যে পরিমাণ মাইক্রো অবজারভার রয়েছে, সেই মাইক্রো অবজারভার দিয়ে কিন্তু পুরো কাজটা করানো সম্ভব নয়। সেই জন্যই নতুন করে আরও 2,000 মাইক্রো অবজারভার নিয়োগ করা হচ্ছে, এবং তাদেরকে আগামী বৃহস্পতিবার ট্রেনিং দেওয়া হবে, এবং তারপর শুক্রবার শনিবার থেকে তারা মোটামুটি কাজে নেমে পড়বেন। এবার প্রশ্নটা হচ্ছে, এত মাইক্রো অবজারভার নিয়োগ করতে হচ্ছে কেন? কেননা ইআরও রয়েছে, এইআরও রয়েছে, বিএলওদেরও বিভিন্ন কাজে লাগানোর কথা শোনা যাচ্ছে, তারপরও এই সংখ্যাটা কেন হঠাৎ করে আবার প্রয়োজন হয়ে পড়ছে? তার কারণ হচ্ছে এদের ভাবগতিক নিয়েও কিন্তু সন্দেহ জাগছে। কি সন্দেহ জাগছে সেটা বলছি, কিন্তু তার আগে আপনাদের মনে করিয়ে দিতে চাই, এর আগে যখন দিদিমণি চিঠি লিখেছিলেন, ওই শনিবার দিন বোধহয় লাস্ট চিঠিটা লিখেছিলেন, তখনও কিন্তু কমিশন একটা পদক্ষেপ করেছিল। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের জন্য স্পেশাল অবজারভার হিসেবে সুব্রত গুপ্ত সাহেবকে নিয়োগ করা হয়েছে। কিন্তু আগেরবার যখন চিঠিটা দিদিমণি দিলেন, তারপরই আরও 4 জন, ডক্টর শৈলেশ, রতন বিশ্বাস, সন্দীপ রেওয়াজি রাঠোর এবং বিকাশ সিং, এই 4 জনকে কিন্তু স্পেশাল অবজারভার হিসেবে আবারও নিয়োগ করা হয়েছে। সুব্রত গুপ্ত সাহেবের পাশাপাশি এনারাও কিন্তু কাজ করবেন এবং পুরো প্রসিডিওরটা দেখবেন। কেননা প্রশ্ন অনেক উঠছে এখানে, যারা ইআরও আছেন, যারা এইআরও আছেন, তারা সকলেই কি সঠিকভাবে কাজ করতে পারছেন? বারবার নির্দেশিকা দিতে হচ্ছে, এবং আমরা দেখছি যে বিএলও তো বটেই, এইসব স্তরেও কিন্তু অনেক ভূত ঢুকে বসে আছে। ভূত ইন দ্য সেন্স, যারা সঠিকভাবে কাজ করছে না, একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের অঙ্গুলি হেলনে কাজ করছে বলে সন্দেহ করা হচ্ছে। সেই জন্য ইলেকশন কমিশনকে বারবার এদের জন্য নির্দেশিকা দিতে হচ্ছে। কিন্তু সেই নির্দেশিকা দেওয়ার ফলে এরা কিন্তু আবার অন্যরকম কাজকর্ম করতে শুরু করেছে। যেমন বাগনানের একজন এইআরও মৌসম সরকার, তাকে নিয়ে হুলস্থুল পড়ে গেছে। এই মৌসম সরকারের দাবি হচ্ছে যে ইলেকশন কমিশন যে কাজটা করছে তার মধ্যে প্রচুর অন্যায় রয়েছে, যেভাবে তারা টেকনোলজি ইউজ করছে সেটা সঠিক হচ্ছে না, তার ফলে সাধারণ মানুষের হয়রানি হচ্ছে, এবং এই সবের প্রতিবাদে তিনি পদত্যাগ করছেন এবং সেই জায়গা থেকে এগুলো সামনে নিয়ে চলে আসছেন। এখন দেখুন, আপনি যে কোনো অর্গানাইজেশনে কাজ করুন, সেখানে যদি কোনো ভুল ত্রুটি হয়, তার একটা নির্দিষ্ট ফোরাম থাকে, সেটা রাজনৈতিক দল হোক, যে কোনো অর্গানাইজেশন হোক, যার ক্ষেত্রেই হোক, একটা নির্দিষ্ট ফোরাম থাকে। সেখানে গিয়ে আপনার যদি মনে হয় যে এই জিনিসটা সঠিক হচ্ছে না, এটাকে সঠিক করার জন্য এই পদক্ষেপ করা উচিত, সেটা বলার জন্য একটা জায়গা থাকে। কিন্তু সেইটা না করে আপনি যখন বাইরে চলে আসেন, মিডিয়াতে চলে আসেন, সোশ্যাল মিডিয়াতে এগুলো ফাঁস করেন, তখন বোঝা যায় যে আপনার উদ্দেশ্যের মধ্যে নিশ্চিতভাবে কিছু রয়েছে।
তো এই আরও এইসব করে খুব বাজার গরম করার চেষ্টা করছিলেন। বিভিন্ন জায়গা থেকে অভিযোগও উঠে গেল যে ইনি হচ্ছেন আসলে একটি বিশেষ রাজনৈতিক দলের পন্থী, এবং সেইখান থেকেই নির্দেশ এসেছে বলেই এইসব করে তিনি বাজার গরম করার চেষ্টা করছেন। সারা রাজ্যে এত এই আরও কাজ করছেন, কারোর কিচ্ছু মনে হলো না। হঠাৎ করে এই মৌসুম সরকারেরই কেন মনে হলো, এই নিয়ে প্রশ্ন উঠছে। আর এইসব তিনি যখন করেছেন, নিয়ম নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে আসলে পুরো প্রসেসটাকে ঘেঁটে দিতে চাইছেন, একটা উত্তেজনা সৃষ্টি করতে চাইছেন, এটা কখনোই মেনে নেওয়া যায় না। সেই জন্য ইলেকশন কমিশনের তরফ থেকে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে ওই জেলার যিনি নির্বাচনের আধিকারিক রয়েছেন তাকে, যে এই মৌসুম সরকারকে এই আরোকে সো কজ করতে হবে, এবং তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হলো সেইটা কিন্তু 15ই জানুয়ারির মধ্যে জানাতে হবে। আপনাদের মনে থাকবে যে এই এসআইআর প্রসেস শুরু হওয়ার আগেই 4 জন আধিকারিক, যাদেরকে দিদিমণি বলেছিলেন কিছুতেই কিছু হতে দেবো না, এখনও ডিপার্টমেন্টাল এনকোয়ারি বলে আটকে রেখে দিয়েছেন, তাদের বিরুদ্ধে কিন্তু এফআইআর করতে এবার উঠে পড়ে লেগেছে কমিশন। এবং যখন হচ্ছে না, এরা কিন্তু রেগুলার বেসিসে আপডেট নেওয়া হচ্ছে। অর্থাৎ এতদিন ধরে যেটা কমিশন চাইছিল যে দেখো তোমরা তো কেউ আমার পরের লোক নয়, তোমাদের সঙ্গে নিয়ে আমি কাজ করছি, তোমরা আমাদের হয়েই কাজ করছো, এই পুরো প্রসেসটাকে সফল করতে চাইছো, সুতরাং আমরা তোমাদের নিজেদের মতো লোক মনে করে নিয়েই তোমাদের একসঙ্গে থেকে কাজ করব, কোথাও ভুল ত্রুটি হলে, কোথাও কোনো অসুবিধা হলে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে সেটাকে রিজলভ করব। কিন্তু এটা পশ্চিমবঙ্গ, এখানে ওই গাজওয়ারিটাই চলে, এখানে ওই দিদিমণির দলের আইনটাই চলে। সুতরাং এই ভদ্রটা থেকে এই ভালো মানুষটাকে এরা দুর্বলতা মনে করছিল। তাই ইলেকশন কমিশন কিন্তু এবার বুঝতে পেরেছে আর ভালো মানুষই দেখিয়ে লাভ নেই, এবার এদেরকে কঠিন এবং কঠোর শাস্তির মুখে নিয়ে আসতে হবে, এবং সেটা এই আরোর শাস্তির মাধ্যমে, শোকজের মাধ্যমে কিন্তু শুরু হয়ে গেল। অর্থাৎ এবার থেকে রাজ্যে এই ধরনের যারা বেয়াদবি করবে, কেননা এই যে এসআইআর প্রসেস সেটা কিন্তু এবার শেষ ধাপের দিকে চলে এসছে, এবং এখানেই ফাইনাল ডিসিশনের জায়গাটা আসছে। এই যে 1,26,00,000 হিয়ারিং হচ্ছে, এর মধ্যে একটা বড় সংখ্যক কি সত্যিই বাদ চলে যাবে, যদি না যায় তাহলে কি স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হবে, এই সব জায়গাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। সুতরাং সেইখানে গিয়ে যদি এই ধরনের বদমাইশি শুরু হয়ে যায়, এইভাবে পুরো জিনিসটাকে ঘেঁটে দেওয়ার প্রসেস শুরু হয়ে যায়, তাহলে তো একটা কড়া হেডমাস্টারের ভূমিকা নিতেই হবে। আর সেটাই কিন্তু ইলেকশন কমিশন নিতে শুরু করছে। আর ইলেকশন কমিশনের কনফিডেন্স কোথা থেকে বাড়ছে এই কারণেই, তারা যে কোনো অন্যায় করছে না, তারা যে কোনো ভুল করছে না, এই জায়গাটা সুপ্রিম কোর্টে গিয়ে কেউ কিন্তু এস্টাবলিশ করতে পারছে না। মহামান্য সুপ্রিম কোর্টও তারা নজরদারি করছেন, তারা পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করছেন, সত্যিই কারোর মধ্যে কোনো প্রশ্ন থাকলে সেখানে যাতে সেটার মধ্যে কোনো এমন ব্যাপার না হয় যে ত্রুটি বিচ্যুতির জায়গায় ইচ্ছাকৃত কিছু হয়ে গেছে, সেই জায়গাটা ভেরিফাই করে নিচ্ছে। কিন্তু এখনো অবধি এরকম কোনো ইনস্ট্রাকশন আসছে না যে ভাই তোমরা সব কিছু ভুল করছো, ইমিডিয়েটলি এসআইআর স্টপ করো, এসআইআর এর নামে তোমরা একদম যা তা কাণ্ড করে বেড়াচ্ছ, তোমাদের এখতিয়ারের বাইরে গিয়ে তোমরা কাজ করছো না, এরকম এখনো কিছু কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের সামনে না কেউ প্লেস করতে পেরেছে, না মহামান্য সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ এসেছে। আর যত এই জিনিসটা হচ্ছে তত কিন্তু ইলেকশন কমিশনের কনফিডেন্স বাড়ছে। তারা বাংলায় এতদিন কাজ করে বুঝে গেছে যে বাংলায় কী ধরনের বদমাইশি শয়তানি হতে পারে, এবং সেগুলোকে ট্যাকেল করার জন্য কী কী ওষুধ দেওয়ার দরকার আছে সেটাও তারা খুব ভালো করে বুঝে গেছে, এবং সেই সব শক্তিশালগুলো একটা করে টুক করে তারা ছাড়তে শুরু করছে। আর তাদের দিদিমণি আরও বেশি কিন্তু দিশেহারা হয়ে যাচ্ছেন। কি বলবেন সব মিলিয়ে এই এসআইআর প্রসেস, সুপ্রিম কোর্টে শুনানি এবং দিদিমণির মরা কান্না নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।